হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল দেখছি আমাদের পাশের অ্যাপার্টমেন্ট স্যানিটাইজ করছে। প্রত্যেক মাসেই সাধারণত 1 থেকে 2 বার এইভাবে স্যানিটাইজ করে, তবে প্রত্যেকবারই দেখি এই কাজটা বিকেলের দিকে করে, কিন্তু আজ সকাল সকালই শুরু করে দিয়েছে। যখনই স্যানিটাইজ করতে আসে, আমি ঘরে যেই কাজই করি না কেন টুক করে একবার বাইরে বেরিয়ে এসে দেখে যাই। এই ছোট্ট ব্যালকনিটা আমার কাছে এক টুকরো দমকা বাতাসের মতো। সারাদিনে কতবার যেখানে আসি তার ঠিক নেই। না, এখন আর এখানে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। এখন রান্নাটা চট করে সেরে ফেলতে হবে, কারণ বিকেলবেলা একটু বেরোবো, কিছু জিনিস কেনাকাটি করার আছে। তার মধ্যে ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করব সেটা বলছি, তার আগে বলি এখানে কি কি উপকরণ আছে। এখানে আছে 2টো শুকনো লঙ্কা, একটু ধনে, সাদা জিরে, গোটা গোলমরিচ আর মেথি। এই সব কিছু এবার একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা খুব বেশি গরম হয়ে গেছে, তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই মশলাগুলো খুব বেশি আঁচে নাড়াচাড়া করলে এই মশলাগুলোর স্বাদ আর গন্ধ অনেকটাই নষ্ট হয়ে যায়। তখন মশলাগুলোর মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে, তাই এগুলোকে খুব বেশিক্ষণ গ্যাসের মধ্যে রাখবো না। হালকা গন্ধ বেরোনো মাত্রই নামিয়ে ফেললাম। আজকে চিংড়ি দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি, প্রন ঘি রোস্ট। সাউথ ইন্ডিয়ানরা তো প্রচুর ঝাল খেতে পছন্দ করে। ইউটিউবে যতগুলো প্রন ঘি রোস্টের রেসিপি দেখেছি, সব কটাতেই দেখেছি এত এত শুকনো লঙ্কা দিয়েছে। আর আমরা বাঙালিরা মোটামুটি ঝাল ঝোল খেতে ভালোই বাসি, তাই বলে ওদের মতো ঝাল খেতে পারি না, তাই আমি আর বেশি শুকনো লঙ্কা দিলাম না, মাত্র 2টো দিয়েছি। এরপর ওই ড্রাই রোস্ট করা মশলাগুলোর মধ্যে একটু আদা রসুন, একটু তেঁতুলের টক, তার মধ্যে একটু জল দিয়ে একটা থকথকে মশলা বানিয়ে নেব। যেহেতু ডিশটার নাম প্রন ঘি রোস্ট, তাই ঘি তো দিতেই হবে। কড়াইয়ে প্রথমে একটু সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরই 1 চামচ মতো ঘি দিলাম। এবারে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ওই মশলাটা বানাতে গিয়ে একটু তেঁতুলের জল দিলাম বলে মনে হচ্ছে না। চিংড়ি মাছে আবার তেঁতুল, কি জানি কেমন হবে খেতে। সত্যি বলতে আমি যখন এই রেসিপিটা ইউটিউবে দেখেছিলাম, আমারও না বারবার এটাই মনে হচ্ছিল, চিংড়ি মাছে তেঁতুল দেব, যদি বেশি টক হয়ে যায়। এই জন্য না আমি প্রথম দিন যখন এই রান্নাটা করেছিলাম তখন কোনো ভিডিও করিনি। তখন ভেবেছিলাম একবার তো করে দেখি, যদি ভালো হয় আরেকদিন না হয় করা যাবে। আজকেই হলো সেই আরেকদিন, মানে আজকে আমি এই রান্নাটা দ্বিতীয়বার করছি। সত্যি বলছি, যদি চিংড়ির মালাইকারি, সর্ষে চিংড়ি, চিংড়ির ঝোল এইসব খেয়ে মুখে চড়া পড়ে যায়, এই রান্নাটা খেলে একদম স্বাদ চেঞ্জ হয়ে যাবে। প্রায় প্রতিটা সাউথ ইন্ডিয়ান ডিশেই টক দই, তেঁতুল, লেবু এসবের ব্যবহার হয়। আর আমার না সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খেতে ভীষণ ভালো লাগে। ইডলি, ধোসা, সাম্বার এগুলো খেয়েই আমি গোটা একটা দিন কাটিয়ে দিতে পারবো। এছাড়াও ওরা চিকেন আর ফিশের বিভিন্ন প্রিপারেশনে এমনকি ডালেও কারি পাতা দেয়। কারি পাতার গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দেবাশিসের আবার সাউথ ইন্ডিয়ান ডিশ খুব একটা পছন্দ নয়। ও টক জাতীয় বা কারি পাতা দেওয়া কোনো জিনিস খেতে একদমই ভালোবাসে না। ইডলি তো একদম মুখেই দেয় না, তাও ধোসাটা ক্রিস্পি হয় বলে ওটা একটু খুঁটে খুঁটে খায়। তাই আমি প্রথম দিন ভীষণ চাপে ছিলাম, কারণ এই রান্নাটা আমার ভালো লাগলেও দেবাশিসের ভালো নাও লাগতে পারে। তবে আমি 500 গ্রাম চিংড়ি রান্নার জন্য ঠিক যতটুকু পরিমাণ মশলার ব্যবহার করেছি, ঠিক সেইভাবে যদি এই রান্নাটা করা হয়, তাহলে যারা সাউথ ইন্ডিয়ান ডিশ খুব একটা পছন্দ করে না তারাও হাত চাটবে, এটা আমি লিখে দিতে পারি। এই প্রন ঘি রোস্ট দেবাশিসের ভীষণ ভালো লেগেছিল। আর আমার কথা কি বলি, আমার তো মনে ছিল শুধু এটা দিয়েই সব ভাত খেয়ে নিই। এবার এই রান্নাটার ব্যাপারে একটু বলি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিলাম, আর মশলাটা একটু কষতে কষতেই ওর মধ্যে হাফটা কুচনো টমেটো দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি। এই প্রন ঘি রোস্টে কিন্তু গুড়ের ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়ে দিয়েছি।
এবারে চিংড়ি মাছগুলো ওই মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকনাটা খুলে উপর থেকে একটুখানি ঘি, গরম মশলা আর কয়েকটা কারি পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের প্রন ঘি রোস্ট তৈরি হয়ে যাবে। আর এই রান্নাটা করার আগেই আমি ডাল আর ফুলকপি আলু ভাজাটা করে নিয়েছিলাম। লাঞ্চটা তাড়াতাড়ি সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোতে হবে। আজকে আমি একটু পার্লারে যাব, তার মধ্যে কয়েকটা জিনিসও কেনার আছে, তখন আপনাদেরও নিয়ে যাব। চলুন এখন তাহলে আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। এখন সন্ধ্যে 6টা মতন বাজে, চলে এসেছি পার্লারে। একদম অসুরের মতন ভুরু নিয়ে সশরীরে হাজির হয়ে গেছি। অসুরের মতন ভুরু কেন বললাম? বলছি। আসলে আমার আইব্রো এতটাই মোটা, আইব্রো করার মোটামুটি 20-25 দিন পরই আবার সেই মোটা মোটা আইব্রো হতে শুরু করে দেয়। আমাকে তো 1 মাস বাদে বাদেই আইব্রো করতে হয়, না হলে আয়নায় দেখে নিজেই নিজেকে আর চিনতে পারি না। কিন্তু আমি এই পার্লারে আইব্রো করতে আসলাম 2 মাস পর। আসলে এই পার্লারটা বেশ অনেক দিন ধরেই রেনোভেট হচ্ছিল, ততদিন পুরো বন্ধ রেখেছিল। প্রত্যেক সপ্তাহে বাজার করতে আসার সময় দেখে যেতাম এই পার্লারটা খুলেছে কিনা, তাও অন্য কোথাও যেতাম না। একটা জায়গায় আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, আর বিশ্বাসও থাকে যে যেটা করবে ভালোই করবে, তাই এই সব ক্ষেত্রে চট করে অন্য কোথাও যাই না। যখন আমি প্রথম কুয়ালালামপুরে এসেছিলাম তখন আমার মাথায় এই চিন্তাটা বেশ ঘুরঘুর করছিল যে আইব্রো কোথা থেকে করব, যেখান থেকে করব বা যেখানে যাব সেখানে ভালো করে করে দেবে তো। দেবাশিস যেহেতু আমি আসার 3.5 মাস আগে থেকেই এখানে ছিল, তাই ও বলেছিল বাজার যাওয়ার পথেই একটা ভালো পার্লার পড়ে, আমি একবার এখান থেকে আইব্রো করে দেখতেই পারি। তো সেই গত বছরের নভেম্বর মাস থেকে এখানে আসা, এখনও অবধি এখানেই আইব্রো করে চলেছি। প্রতিবার এই দিদিটাই আমাকে আইব্রো করে দেয় আর ভীষণ ভালো করে। সবই ভালো, ঠিক আছে, কিন্তু এখানে আইব্রো করার চার্জ শুনলে না ভিড়মি খেতে হবে। আমি সাধারণত 40 টাকা দিয়ে আইব্রো আর আপার লিপ করা মানুষ। ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দমদম যেখান থেকেই আইব্রো করি না কেন সেখানেই 40 টাকা নেয় এখনও অবধি। আর এছাড়া আমি পার্লারে আইব্রো আর হেয়ার কাট ছাড়া কিছু করি না। সেখানে আইব্রো আর হেয়ার কাটের এত চার্জ শুনে আমার তো মাথায় হাত পড়ে গেছিলো। কুয়ালালামপুরে মোটামুটি বেশিরভাগ পার্লারেই আইব্রো আর আপার লিপ করতে নেয় 15 রিঙ্গিত, মানে ভারতীয় টাকায় প্রায় 270 টাকা। এছাড়া নর্মাল হেয়ার কাট করলে, যেমন ইউ কাট বা হেয়ারটা যদি ট্রিম করা হয় তখন নেয় 50 রিঙ্গিত, মানে ভারতীয় টাকায় প্রায় 900 টাকা। এছাড়াও হেয়ার ওয়াশ করে হেয়ার কাট করলে, স্টেপ কাটলে বা অন্যরকম কোনো হেয়ার কাট করলে সেটার চার্জ পড়ে 1700 থেকে 2000-এর মধ্যে। আর হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট এসব করলে তো আরও বেশি পড়বেই। মানে খুব বেসিক ড্রাই হেয়ার কাটে ওরা নেয় 900 টাকা। তবে এখানে আইব্রো করতে গিয়ে 270 টাকা দিতে হবে, এটা হজম করতে বেশ অনেক দিনই সময় লেগেছিল। দেখুন, গল্প করতে করতে আমার আইব্রো করা হয়ে গিয়েছে, এবার অ্যালোভেরা জেল লাগিয়ে বেরিয়ে পড়ি। তবে কি জানেন তো, রাস্তায় যেতে আসতে বা কিছু কিছু মলের মধ্যে আরও কয়েকটা পার্লার চোখে পড়েছে, সেখানে দেখেছি ম্যাক্সিমাম জায়গাতেই এই রেঞ্জটা আছে। আর বাকি 2-4টে পার্লারে এর থেকে রেঞ্জটা একটু বেশিই থাকে, কিন্তু এর থেকে কম এখনও অবধি কোথাও চোখে পড়েনি। প্রায় 2 মাস পর আইব্রো করে মনে হচ্ছে নিজেকে ওষুধ থেকে একটু মানুষ লাগছে। যাই হোক, বাইরে বেরিয়েই দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। সকাল থেকেই বেশ মেঘমেঘ করেছিল। চলে আসলাম মলে। প্রথমেই দেখছি আমার পছন্দের জিনিসের সম্ভার বসেছে। এখানে জানেন যাবতীয় কসমেটিক্স, টয়লেটারিজ আর টুকিটাকি ওষুধ কেনার 2টো ঠিকানা, একটা হলো গার্ডিয়ান আর একটা হলো ওয়াটসন। এবার ঠিক মলে ঢুকতেই মানে একদম গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেক দিনই কিছু না কিছু অফার চলে। কোনো দিন থাকে সোফা, কোনো দিন বইপত্র, কোনো দিন বাচ্চাদের জামা কাপড়, আবার কোনো দিন বড়দের জামা কাপড়, কোনো দিন বাসনপত্র, এই সব। তবে আজকে সেলটা গার্ডিয়ান থেকে দিচ্ছে, ভালোই হয়েছে। আজকে আমারও কিছু সাজগোজের জিনিস কেনার আছে, দেখি এখান থেকে কিছু কিনতে পারি কিনা। আসলে সব জিনিসের ওপর সেল থাকে না, সেলের জন্য হাতে গোনা কয়েকটা জিনিসই থাকে। আমি হাতে গোনা বললেও এখানে বেশ অনেকগুলো অপশনই দেখতে পাচ্ছি, দেখি কিছু নিতে পারি কিনা। এখানে প্রত্যেকটা প্রোডাক্টেরই টেস্টার দেওয়া আছে, কিন্তু মানুষজন দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি তো এই আইশ্যাডোর টেস্টারটা অন্য একটা প্রান্ত থেকে তুলে আনলাম। আসলে সামনে তো কেউ নেই, তাই যে যেভাবে পাচ্ছে ভেঙে চুরে একাকার করে চলে যাচ্ছে, এটাই যা খারাপ লাগে। এখানে এসে মনে হচ্ছে এসব দেখতে দেখতে আমি দিব্যি কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবো। এখানে দেখছি বেশ অনেকগুলো আইশ্যাডো প্যালেট রাখা আছে, এর মধ্যে এলেগালটাই আমার চেনা ব্র্যান্ডের মধ্যে পড়ে।
এছাড়া এসেন্স বা এলোভি এই ব্র্যান্ডগুলোর ব্যাপারে আগে শুনিনি। আমার ফাউন্ডেশন, কম্প্যাক্ট, আইশ্যাডো এগুলো নিয়ে না বেশি এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে না। এইগুলোর ক্ষেত্রে মনে হয় যেটা ইউজ করছি সেটাই সারা জীবন করে যাই। তবে আমার বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক কিনতেও ভালো লাগে, পরতেও ভালো লাগে, কিন্তু আমার যেটা নিয়েই চাপ লাগে সেটাই আজকে করতে হবে, কারণ আমার ফাউন্ডেশন, কম্প্যাক্ট এগুলো প্রায় শেষের পথে। এখানে তো আমার চেনা চেনা ব্র্যান্ডগুলো খুঁজে পাবো না, তাই অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে নতুন কিছু নিতে হবে। এখান থেকে বেশি কিছু আর পেলাম না, একেবারে 2টো বডি ওয়াশ আর হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি। এবার উপর থেকে শ্যাম্পু, ইনো আর আমার কয়েকটা কসমেটিক্স নিতে হবে। তারপর আবার নিচে এসে কিছু বাজার করতে হবে। আজকে মনে হচ্ছে কাজই শেষ হচ্ছে না, কিন্তু হুড় করে যেন সময় চলে যাচ্ছে। এখনই রাত 8:30 বাজে। হাই। এখন ঝটপট সব জিনিসগুলো কিনে ফেলতে হবে, তাই আজ কী কী কিনলাম সেগুলো কালকে মানে পরের ভ্লগে দেখাচ্ছি। চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ভ্লগে। আজকের জন্য বাই বাই।